নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। এই বুলেটিনের শুরুতে পুরুলিয়ার দিকে নজর রাখবো। ছবিটা দেখাবো হাসপাতালের লোডশেডিং সমস্যা। পুরুলিয়ার বান্দোয়ান হাসপাতালের ছবিটা আগে আপনারা দেখুন। অন্ধকার আর মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে প্রসব। হ্যাঁ, এই ঘটনাই ঘটেছে। লোডশেডিং সমস্যা কতদিন ধরে? লোডশেডিং সমস্যা হতে পারে, কিন্তু প্রপার ব্যবস্থা কেন নেই, জেনারেটর কেন নেই? স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলোই উঠছে। ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, কেন এরকম অবস্থা? কতদিন ধরে এই অবস্থা? জেনারেটরই বা নেই কেন? দেখো সোনিয়া, বলে রাখি যে লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট হওয়াটা স্বাভাবিক, এবার হতেই পারে, এবং তার জন্য একটি অত্যাধুনিক জেনারেটর রয়েছে ওখানে, এবং তাছাড়াও একেবারেই ইনভার্টার রয়েছে, এবং এই ইনভার্টার বা জেনারেটর কোনোটাই কাজ করেনি, বিকল হয়ে পড়ে রয়েছে ছিল বলেই 14 তারিখ এই ঘটনা ঘটেছিল। এবং একেবারে টর্চ লাইট, একেবারে মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে স্বাস্থ্য পরিষেবা দিতে হয় চিকিৎসকদের। এবং এই ঘটনা একদিনের নয়, দীর্ঘদিন ধরেই ওই জেনারেটরটি খারাপ হয়ে পড়ে রয়েছে, এবং তার উদ্যোগ কার্যত নেয়নি বলেই এই অবস্থা। এবং একটা স্বাস্থ্য পরিষেবার মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস সেখানে ছেলে খেলা কার্যত বলা যেতে পারে। তার কারণ যে চিকিৎসকরা সেদিন চিকিৎসা করেছিল মহিলার, সেই চিকিৎসকরা কতটা রিস্ক নিয়েছিল, এবং মোবাইলের আলো জ্বালিয়ে তাদেরকে চিকিৎসা করতে হয়েছিল এই যুগে দাঁড়িয়ে, যেখানে জেনারেটর অত্যাধুনিক রয়েছে। একেবারেই নজরদারি না থাকার কারণেই এই জেনারেটরটি সঠিক সময় রিপেয়ার করেনি, এবং তার জন্যই এই অবস্থা। তাছাড়াও ইনভার্টার যেটি রয়েছিল জরুরি পরিষেবার জন্য, সেটিও খারাপ হয়েছিল সেদিন। ফলে দীর্ঘক্ষণ প্রায় 10 ঘন্টা মতো ইলেকট্রিক ছিল না বা কারেন্ট ছিল না, এবং এই ঘটনা প্রায়ই ঘটে। এবং এই জেনারেটর এখনো অব্দি ঠিক হয়নি, এবং স্থানীয় মানুষরা চাইছে দ্রুত জেনারেটরটি ঠিক করা হোক, না হলে অন্ধকার যদি হয়ে যায় বা লোডশেডিং হয়ে যায় রাত্রেবেলায়, হাসপাতালে একটা বিভীষিকা তৈরি হয় এবং সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। ঠিক, বেশ ইন্দ্রজিৎ। যদি রাত্রে লাইন চলে যায়, জেনারেটরের সেরকম কোনো ব্যবস্থা নেই। ধরুন অন্ধকারে থাকতে হয়। শুধু ওই পোকামাকড়ের অসুবিধা, সাপ খোপের একটা অসুবিধা। হ্যাঁ, সেটা হয়। অন্ধকারে খাবারও খেতে হয়। খাবার, হ্যাঁ, অন্ধকারে খেতে। যদি আপনি ধরেন 9টা-10টার দিকে খাবার খাওয়া হয়, তো ওই সময় যদি চলে যায়, তো সেক্ষেত্রে জেনারেটরের ব্যবস্থা নেই। অন্ধকারেই রইতে হচ্ছে, কি করবে যদি চলে যাচ্ছে। এই যে ফ্যানলা হয়তো কত রকম কালি ঝুলি হয়ে কত চলছে, কত কই বন্ধ হয়ে গেল। তো আমরা তো আর আলোবাতি নিয়ে আসা হয় নাই কিনকে, যে হ্যাঁ, তো তাও আনা হয় নাই, এমনি হয় মোবাইল লাইট। ঘটনা হচ্ছে যে বান্দোয়ান ব্লকের একটা গাড়ি এসে লাইট পোস্টকে উড়িয়ে দেয়, সেই জন্য লাইট সেদিন ব্লকের মধ্যে পুরো লাইট বিভ্রান্তি হয়েছিল। কিন্তু আমাদের ইনভার্টার থাকা সত্ত্বেও সেদিন আমাদের ইনভার্টার ড্যামেজ হয়ে যায় ডেলিভারির টাইমে। তো সেই জন্য আমরা ওটা টর্চে আমরা ডেলিভারি করতে বাধ্য হয়েছিলাম। মানে বিগত অনেক দিন ধরে জেনারেটর খারাপ হয়ে পড়ে আছে। আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি, আমরা যত দ্রুত তাড়াতাড়ি আমরা ওটাকে জেনারেটরটাকে সারিয়ে আমরা সুস্থভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আর এবার রাজারহাটের দিকে নজর রাখবো, কারণ সেখানে কেঁচো করতে কেউটে বেরিয়ে পড়েছে। সেক্সটর্শন চক্র তো ফাঁস হয়েছে। ভিডিও কল করে সেক্সটর্শনের ফাঁদ, কিভাবে এই কাজ চলতো, ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত সান্নিক আমাদের জানাবে এই বিষয়। সান্নিক, 5 জন গ্রেপ্তার, পুলিশি অভিযানে কি কি উদ্ধার হলো? দেখো সোনিয়া, এখনো পর্যন্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি মানব সিংলা, ডিসি নিউ টাউন, তিনি যেমনটা জানিয়েছেন, এই অভিযানে ব্যাপক পরিমাণে সিম কার্ড, অর্থাৎ প্রায় 250-র কাছে সিম কার্ড উদ্ধার হয়েছে। 32টি সিম বক্স তোমাকে জানিয়ে রাখবো, মূলত কল সেন্টার চালাতে এই সিম বক্সের প্রয়োজন হয়। সিম বক্স দিয়ে একসাথে একই ফোন থেকে একাধিক নাম্বার থেকে ফোন করা যায়, যেগুলো মূলত এই অবৈধ কল সেন্টারে যখন কোনো অপারেশন চলে সেক্ষেত্রে এই সিম বক্স উদ্ধার হওয়ার ক্ষেত্রে দেখা যায়। এখানেও একটা অবৈধ কল সেন্টারের মতো একটা পুরো সেটআপ ছিল, তেমনটাই পুলিশ জানাচ্ছে। পাশাপাশি বেশ কিছু ভুয়ো পাসপোর্ট এবং তার পাশাপাশি ডেবিট কার্ড, অনেক কিছুই কিন্তু উদ্ধার হয়েছে সেখান থেকে। আপাতত পুলিশ তদন্ত করে দেখছে যাদেরকে, যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্ত ইমরান তরফদার এবং সঙ্গে 4 জন মহিলা, এদেরকে আরো পরবর্তীতে পুলিশ নিজের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে এই গোটা ঘটনার সঙ্গে কারা কারা আরো যুক্ত ছিল সেই বিষয়ে জানতে চাইবে পুলিশ। আজকে বারাসাত আদালতে তাদেরকে ইতিমধ্যেই পেশ করা হয়েছে। আদালত কি নির্দেশ দেয় সেই দিকেই অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে। সোনিয়া, বেশ। আসা যাওয়া করতে পাড়ার লোক কেউ এদেরকে চিনতো না। কার বাড়ি জানতেন এটা? জানি, এমনি শুনেছি ওনার বাড়িওয়ালার বাড়ি হচ্ছে বালিগড়ি। হ্যাঁ, এই অফিসে কাজ করে, এনারই বাড়ি।
বাড়ি ভাড়া দিয়ে রেখে দিয়েছে এই পর্যন্ত স্যার। হয়তো লোক ঢোকা মানে ভাড়া দিয়েছিল মনে হচ্ছে, এবং লোকজন হয়তো ঢুকতো। আপনারা আশেপাশে যারা থাকতেন তারা কখনো কিছু অস্বাভাবিক কিছু চোখে পড়ে? না, আমরা তেমন কিছু তো চোখে পড়েনি। জানতাম এর আগে একটা ওই খাটের যে স্টিলের যে হয় না, সেগুলো একটা ভাড়া দিয়েছিল, তারপর তো ওরা চলে গেল। চলে যাওয়ার পরে তাও মনে হচ্ছে মাস 3-4 মাস হবে। তার আগে তেমনি ভাড়া দিয়েছিল, তারপরে তো এমনি মনে হচ্ছে লোকাল কোনো লোকজনদেরকে ভাড়া দিয়েছিল। লোকাল বলতে বাইরে হয়তো কাউকে ভাড়া দিয়েছিল এমনি। আর এবার নজর রাখবো সোনারপুরের ত্রাস এই জামাল সর্দার পুলিশের জালে এসে গিয়েছে গতকালই পুলিশ গ্রেপ্তার করে এবং একের পর এক অত্যাচারের অভিযোগ রয়েছে। নারী নির্যাতন থেকে শুরু করে খুন, জমি দখল, মারধর, নানা অভিযোগ কিন্তু এই জামাল সর্দারের বিরুদ্ধে। অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, মঙ্গলবার থেকে গা ঢাকা দিয়ে অবশেষে কিন্তু গতকাল রাতেই গ্রেপ্তার করা হয় জামালকে। কিভাবে গ্রেপ্তার, কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে 3টে টিম করা হয়েছিল। সেই 3টে টিমই এই পুলিশের 3টে বিশেষ টিম করা হয়। তারা বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেন এবং মোবাইলের ফোনে টাওয়ার লোকেশন দেখেই জামালকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে সে শ্বশুরবাড়ি পালিয়ে যায়, সেখানে একটি জঙ্গলের মধ্যে রাত কাটায় এবং এরপরেই সে সিদ্ধান্ত নেয় যে সে আত্মসমর্পণ করবে এবং আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ নিতে গিয়ে আইনজীবী জানান যে তার অগ্রিম জামিনের আবেদন করা হবে এবং তার জন্য তাকে বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে এবং পরিবারের জন্যই সে তার পরিবার, তার স্ত্রী এবং তার সন্তানদেরকে সেফ জোনে রাখার জন্য সে জায়গা খুঁজছিল এবং এই সেফ জোন খোঁজার জন্যই একাধিকবার সে নতুন একটি ফোন এবং একটি মোবাইল নাম্বার সে নেয়, নতুন সিম কেনে। সেই সিম দিয়ে বারবার তার আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে আর এই সূত্র ধরেই পুলিশ তার কাছে পৌঁছাতে সুবিধা হয় এবং সে পালানোর পর থেকেই এই সময়ে সে মাস্ক পরেই রাস্তায় চলাফেরা করছিল এবং এই মাস্ক এবং তার মোবাইলের টাওয়ার লোকেশন ধরেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। মূলত যে নির্যাতিতা মহিলা যিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন, তাকে শিকল দিয়ে বাঁধে তাকে মারধরে, সেই ঘটনায় এই জামালকে বারুইপুর কোর্টে পেশ করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, মারধর ও তোলাবাজির অভিযোগ এনেছে। তো অভিযোগের মামলা হয়েছে এবং তাকে আর কিছুক্ষণের মধ্যেই তার রায় বেরোবে। 14 দিনের নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন জানিয়েছে। তাকে বারুইপুর যে কোর্টে তোলা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সেই রায় আসবে। এই রায়ের পরেই পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সমস্ত রকম তদন্ত শুরু করবে। বেশ, জানাবো, সব জানাবো, আপনাদের জানাবো, সব জানাবো। সব চক্রান্ত অভিযোগ রয়েছে। যারা এটা করেছে তারা, তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে। তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। এটা ঠিক আছে। আপনি কি সালিশি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে। সম্পূর্ণ চক্রান্ত, সম্পূর্ণ চক্রান্ত, জমি নষ্ট, সম্পূর্ণ চক্রান্ত। যারা সরকারি জমি দখল করে বাড়ি করেছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। তারা চক্রান্ত করে এটা করেছে। অলরেডি হাইকোর্টে যে মামলা করেছি, কেস নাম্বার WP 62/2024, অলরেডি 103 নম্বর আইটেম রান করছে। তার কারণে পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে। যে ঘোড়ার কথা বলা হয়েছে, ঘোড়ার মালিক আপনার যাচাই করে দিন, ঘোড়ার মালিক কে? অলরেডি আমার পাড়ায় দীপু নস্কর তার ঘোড়ার মালিক, আমাকে ঘোড়া মালিককে সাজানো হয়েছে। ছবি নস্কর সম্পূর্ণভাবে ফাঁসিয়েছে। ছবি নস্করের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। সেই মামলার লিস্টে রান করছে, 103 নম্বর আইটেম আছে। আপনি অত্যাচার করতেন মহিলাদের উপর? নাটক করেছে। আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। সম্পূর্ণ মিথ্যা। আপনার দাদা সম্পূর্ণ মিথ্যে ঘটনা। আর অবশেষে রাহুল গুপ্তাও পুলিশের জালে। আলমবাজার থেকে পুলিশের জালে এই রাহুল গুপ্তা, যিনি জয়ন্ত সিং এর শাগরেদ, নিজের বিয়েতেও উপস্থিত হননি, গড় হাজির ছিলেন, পাত্রী রেডি ছিল, সবকিছু তৈরি ছিল, কিন্তু তারপরেও বর কিন্তু পৌঁছয়নি। অবশেষে পুলিশের জালে রাহুল গুপ্তা, জয়ন্ত সিং এর শাগরেদ। আরো বিস্তারিত সুবীর আমাদের এ বিষয়ে জানাবে। সুবীর, কোথায় ছিলেন রাহুল গুপ্তা এতদিন, কি জানা যাচ্ছে? আলমবাজার থেকেই তো গ্রেপ্তার করা হলো তাকে।
দেখো, এই ঘটনা ঘটার পরে কিন্তু রাহুল গুপ্তা ফেরার ছিলেন এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, রাহুল গুপ্তা প্রথমে উত্তরপ্রদেশ চলে গিয়েছিলেন, তারপরে সেখান থেকে কলকাতায় আসেন এবং এসে ভবানীপুরের একটি মন্দিরে প্রথমে গিয়ে অনুষ্ঠান তিনি সেরে ফেলেন এবং তারপরে আবার কিন্তু গা ঢাকা দিয়ে যান। এবং এই রাহুল গুপ্তার নামে একাধিক অভিযোগ রয়েছে, যুবককে ক্লাবের মধ্যে চ্যাংদোলা করে মারধর থেকে শুরু করে মাও ছেলেকে মারধরের ঘটনায় রাহুল গুপ্তার নাম জড়িয়েছিল। এবং তারপরে কিন্তু গতকাল রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে বেলঘরিয়া থানা পুলিশ গণনগর থানার অন্তর্গত আলমবাজার এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে এক সাংবাদিকের বাড়ি থেকে কিন্তু রাহুল গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই জায়গা থেকে রাহুল গুপ্তাকে আজকে সকালবেলা মেডিকেল করিয়ে তাকে ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে পাঠিয়েছে বেলঘরিয়া থানা পুলিশ। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে অন্য মামলায় রাহুল গুপ্তাকে কিন্তু ব্যারাকপুর আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কিন্তু আবেদন জানাবে ব্যারাকপুর পুলিশ কমিশনের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। বেশ, রাহুল কিছু বলবে?